আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা পড়ছিলাম হচ্ছে জিন তত্ত্ব বিবর্তন অধ্যায়ের দুইটা ক্লাস করে ফেলেছি, অনেক বেসিক জিনিস আলোচনা করেছি আমরা। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব হচ্ছে লিথাল জিন। লিথাল জিন, লিথাল শব্দের অর্থ কেউ ভাইয়া বলতে পারবা? লিথাল, LETHAL। লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে যা তোমাকে মেরে ফেলে, শেষ করে ফেলে, খতম করতে তাই, মেরে ফেলে আর কি। তো কথা হচ্ছে লিথাল জিন টপিকটা আমি পড়েছি আমার মতো করে মেডিকেলে ওঠার পর, বাট আমার যে আন্ডারস্ট্যান্ডিং লিথাল জিন সম্পর্কে সেটার রিফ্লেকশন আমি ইন্টারের বইয়ে পাচ্ছি না। মানে আমি লিথাল জিন বলতে যেটা বুঝি বা মেডিকেল সায়েন্সে বায়োলজিতে লিথাল জিন বলতে যেটা বোঝানো হয় সেই রিফ্লেকশনটি ইন্টারের বই পড়ে আমি পাচ্ছি না। বাট কথা ঠিক আছে, বইয়ে যা লিখছে ভুল লিখেনি, কিন্তু হয়তো অন্যভাবে বলেছে যেটা আমার কাছে বোধগম্য হয়নি। তো আমি একটু আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব লিথাল জিন আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। তো শুরু করি। এই যে লিথাল জিন আছে, দেখো জিন তোমাকে কি করবে? জিন তোমাকে বাঁচায় রাখবে এবং তোমার বেঁচে থাকার জন্য তোমার শরীরে যেসব ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে ফ্যাসিলিটেট করবে, মানে তাদেরকে ঘটতে দেবে। পক্ষান্তরে লিথাল জিন তোমার বেঁচে থাকার জন্য যেই কার্যাবলী তোমার শরীরে হওয়া দরকার সেই কার্যাবলী হওয়াতে হয় বাধা দিবে অথবা সেখানে অসহযোগিতা করবে। একটা হচ্ছে বাধা দিবে, একেবারে করতেই দিব না, আর একটা হচ্ছে অসহযোগিতা করবে, যে আমার ওই জিনের সাহায্য দরকার বাট জিনটা আমাকে সাহায্য করছে না, তখন সেই জিনকে আমরা লিথাল জিন বলতে পারবো। তো এই যে লিথাল জিন আছে, লিথাল জিন টার্মটা প্রথম ইউজ করেছিলেন একজন ফরাসি বিজ্ঞানী, কুনো নাম, তার নাম হচ্ছে কুনো, বাংলায় লিখে দিই, আর ফ্রেঞ্চ স্পেলিং আমি পারি না ঠিক মতো, COUNET, কুনট বোধ হয়, এরকম হতে পারে স্পেলিং। তিনি প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে লিথাল জিন শব্দটা প্রথম ইউজ করেছিলেন কে? কুনো। তো ভাই দেখো আমাদের বইয়ে যেই সিনারিওটা দিয়ে বা যেই এক্সাম্পলটা দিয়ে লিথাল জিনের কার্যক্রম ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে একটা ইঁদুরের গায়ের রং সৃষ্টির জন্য যে জিন দায়ী সেই জিনকে লিথাল জিন দ্বারা রিপ্লেস করে কিরকম কি ঘটনা ঘটতে পারে সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা দেখি ওই যে ইঁদুরটা আছে, ওই ইঁদুরটা হয় বেসিক্যালি অ্যাগিউটি কালারের। কোন রঙের ভাইয়া? অ্যাগিউটি রঙের। তবে এই অ্যাগিউটি রং বলতে ভাইয়া একটু ধূসর রং বোঝায়, হ্যাঁ, গ্রে কালার। তোমরা একটু গুগল সার্চ করে অ্যাগিউটি কালারটা দেখে নাও, অ্যাগিউটি কালার। তবে এই অ্যাগিউটি কালারটা কি হতে পারে? হলুদ রঙে কনভার্ট হয়ে যেতে পারে। তো দেখো আমি তোমাদের বারবার আমি যেভাবে শিখিয়েছি তোমাদের যে বাই ডিফল্ট তার গায়ের রং হওয়ার কথা অ্যাগিউটি, কিন্তু যদি আমি তার গায়ের রংটা অল্টার করে হলুদ করে দিতে চাই, এখানে আমার দরকার হবে একটা রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া। তাহলে দেখো ইঁদুরটার বাই ডিফল্ট কোনো জিনের হেল্প ছাড়া গায়ের রং হওয়ার কথা অ্যাগিউটি, গায়ের বর্ণ কেমন হওয়ার কথা? অ্যাগিউটি বর্ণ, অর্থাৎ একটা ধূসর বর্ণের মতো হবার কথা। কিন্তু রিয়েকশন সেই কালারটাকে হলুদে ট্রান্সফর্ম করে দিতে পারে, ওকে, হলুদ রং বা ইয়েলো রং করে দিতে পারে। তো আমি ধরে নিচ্ছি যে এই অ্যাগিউটি থেকে হলুদ হবার জন্য যে জিনটা দরকার, হলুদ মানে কি ভাইয়া? ইয়েলো না? তাহলে ইয়েলো হচ্ছে ওয়াই দিয়ে। তো আমি ধরছি যে জিনটা দরকার সেটা হচ্ছে ওয়াই, এই যে ক্যাপিটাল ওয়াই, ওকে, ক্যাপিটাল ওয়াই জিন দরকার। এখন দেখো এই ক্যাপিটাল ওয়াই জিন যদি ইঁদুরটার ডিএনএতে থাকে ক্যাপিটাল ওয়াই, তাহলে ইঁদুরের গায়ের রং হবে হলুদ। কিন্তু যদি ইঁদুরের ডিএনএর ভিতর ক্যাপিটাল ওয়াই জিন না থাকে তাহলে তার গায়ের রং হবে অ্যাগিউটি রঙের। এটাই হচ্ছে এখানে বেসিক কথা। এখন এই ক্যাপিটাল ওয়াই এখানে কাহিনী করে, এই জায়গাতে এই মূল প্যাচ, যেটা বইয়ে উল্লেখ না করায় টপিকটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এই ওয়াই জিনটা খেয়াল করো, এই যে ক্যাপিটাল ওয়াই জিনটা আছে, তোমার লাভ করা, ক্ষতি করা,
যা করার সবই কিন্তু ক্যাপিটাল ওয়াই করবে। আমি তোমাদের আগেও বলেছি স্মল লেটারে যে জিনগুলো লেখা হয় সেগুলো তোমার কোনো ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকারও করতে পারে না। তোমার যা করার সব করবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এখন এই ক্যাপিটাল ওয়াই এটা মাল্টি ফাংশনিং একটা জিন, মাল্টি ফাংশনিং জিন, অর্থাৎ এই জিন একই সাথে দুইটা কাজ করতে পারে বা একাধিক কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারে দেখো, এই যে ক্যাপিটাল ওয়াই জিনটা আছে, ক্যাপিটাল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই জিন ইঁদুরের গায়ের বর্ণ তৈরি করতে পারে, আবার একই সাথে এই ক্যাপিটাল ওয়াই জিনটা ইঁদুরের শরীরে একটা বিষও তৈরি করতে পারে। ক্যাপিটাল ওয়াই কিন্তু স্মল ওয়াই এর কিছু করার নেই এখানে। ক্যাপিটাল ওয়াই গায়ের রং বা গায়ের বর্ণ তৈরির জন্য দায়ী, ক্যাপিটাল ওয়াই বিষ তৈরির জন্য দায়ী। এখন ক্যাপিটাল ওয়াই যদি গায়ের বর্ণ তৈরি করে তাহলে ইঁদুরটা দেখতে হলুদ রঙের হবে, আর ক্যাপিটাল ওয়াই যদি বিষ তৈরি করে তাহলে ইঁদুরটা জন্ম হবার আগেই মারা যাবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটু প্যাচ আছে যে দেখো ক্যাপিটাল ওয়াই যখন গায়ের বর্ণ তৈরি করছে তখন সে একটা প্রকট জিন হিসেবে কাজ করে। গায়ের বর্ণ তৈরি করার সময় সে একটা প্রকট জিন, তবে বিষ তৈরি করার সময় সেই হয়ে যায় একটা প্রচ্ছন্ন জিন। সেম জিন কখনো প্রকট জিন হিসেবে কাজ করছে, কখনো প্রচ্ছন্ন হিসেবে কাজ করছে। তোমরা মনে রাখবা প্রচ্ছন্ন জিন মানে এই না যে স্মল ওয়াই হতে হবে, এখানে জিনটা ক্যাপিটাল ওয়াই তারপরে সেটা রেসেসিভ বা প্রচ্ছন্ন। বুঝো কিন্তু ভাই ব্যাপারটা, ক্যাপিটাল ওয়াই প্রকট আবার নিচে ক্যাপিটাল ওয়াইটাই প্রচ্ছন্ন। স্মল ওয়াই এর দিকে তাকাবাও না ভাইয়া, স্মল লেটারে কোন জিন লেখা আছে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই এখানে প্রকট হিসেবেও কাজ করতে পারে, আবার বিষ তৈরির সময় প্রচ্ছন্ন হিসেবেও কাজ করতে পারে। তো আমি তোমাদের যে বেসিক কথাগুলো জিন তত্ত্বের প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছি প্রকট জিন একটা থাকলেই সেটা প্রকাশ পায়। মনে করো আইফোন আর ওয়ালটনের ফোন, এখানে প্রকট কোনটা? আইফোন প্রকট। তাহলে যদি এমন হয় যে একজনের একটা পকেটে আইফোন আছে আর একটা পকেটে ওয়ালটন আছে, সে পাবলিককে কোনটা দেখাবে? পাবলিককে সে আইফোনটাই দেখাবে সব সময়, তাই না? আবার যদি এমন হয় দুই পকেটে আইফোন আছে তারপরও আইফোনকেই দেখাবে। অর্থাৎ দেখো প্রকট জিন একটা থাকলেই তার কাজ সে করে ফেলে, কিন্তু জিনটা যদি প্রচ্ছন্ন হয়ে যায় তখন তাকে দুইটাই থাকতে হয়। যেমন একটা লোক কখন পাবলিককে ওয়ালটনের ফোনটা শো করবে? যদি এমন হয় তার ডান পকেটে ওয়ালটন বাম পকেটে ওয়ালটন, তাহলে ওয়ালটনের ফোনই দেখাতে হবে তাকে। কিন্তু যদি দুই পকেটের কোনো এক পকেটে আইফোন থাকে তাহলে আইফোনটাই প্রকাশ পাবে। তাহলে খেয়াল করো, যখন একটা জিন প্রকট হিসেবে কাজ করতেছে তখন একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই গায়ের বর্ণ হলুদ হয়ে যাবে, কিন্তু যখন এই জিনটা প্রচ্ছন্ন জিন হিসেবে কাজ করতেছে তখন বিষ তৈরির ক্ষেত্রে দুইটা ক্যাপিটাল ওয়াই এর দরকার হবে। অর্থাৎ যদি ক্যাপিটাল ওয়াই দুইটা থাকে, দুইবার থাকে, তাহলে বিষ তৈরি করবে। আর ক্যাপিটাল ওয়াই একবার থাকুক আর দুইবার থাকুক গায়ের বর্ণ হলুদ হয়েই যাবে। আমি তোমাদের সিনারিও দিয়ে দেখাই, তোমরা আমাকে অ্যান্সার করো যে কোনটার ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, এখানে নিচে লিখি, যে নিচে লিখবো না সাইডে লিখি, সাইডে তো জায়গা নেই, নিচেই লিখি। দেখো যে এখানে জিনোটাইপ গায়ের বর্ণ আর একটা হচ্ছে বিষ। দেখো চারটা কন্ডিশন হতে পারে, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই স্মল ওয়াই। খেয়াল করো বর্ণ তৈরি করার সময় আমি ক্যাপিটাল ওয়াই কে একটা প্রকট জিন হিসেবে ধরবো, বর্ণ তৈরি করার সময় আমি ক্যাপিটাল ওয়াই কে একটা প্রকট জিন হিসেবে ধরবো, এবং আমি তোমাদের শিখিয়েছি যে প্রকট জিন একটা থাকাই এনাফ, দুইটা থাকলে ভালো বাট একটা থাকাই এনাফ। তাহলে দেখো এখানে যেসব জায়গায় একটা ক্যাপিটাল ওয়াই আছে সেসব জায়গায় বর্ণ হয়ে যাবে কি? হলুদ হয়ে যাবে। একটা ক্যাপিটাল ওয়াই থাকলেই হলুদ হয়ে যাবে। খেয়াল করো প্রথম টাইপে একটা কি ক্যাপিটাল ওয়াই আছে? আছে, তাহলে বর্ণ হবে হলুদ। দ্বিতীয় ক্ষেত্রে দেখো একটা ক্যাপিটাল ওয়াই আছে, তাই এখানেও বর্ণ হবে হলুদ। তৃতীয় ক্ষেত্রেও দেখো, এই দেখো তৃতীয় ক্ষেত্রেও একটা ক্যাপিটাল ওয়াই আছে,
তাই এখানেও বর্ণ হবে কি ভাইয়া হলুদ। কিন্তু লাস্ট কন্ডিশনে খেয়াল করো দুটাই স্মল চিন। তো প্রকট জোন যদি দুইটাই স্মল হয়ে যায় তাহলে তো এখানে ক্যাপিটাল ওয়াই নাই, তাই এই ক্ষেত্রে বর্ণটা হবে অ্যাগিউটি। সুন্দর। তাহলে খেয়াল করো বর্ণ তৈরি করার সময় সে একটা প্রকট জিন ছিল, আর প্রকট জিন একটা থাকলেই, জাস্ট একটা থাকলেই কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ গায়ের বর্ণ হলুদ হয়ে যাবে। কিন্তু ক্যাপিটাল ওয়াই যখন বিষ তৈরি করছে তখন সে হয়ে যাচ্ছে একটা প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন যদি তার কাজটা করতে চায় তাহলে তাকে দুইবার থাকতে হবে। ক্যাপিটাল ওয়াই কিন্তু ভাই এখানে প্রচ্ছন্ন জিন, লিখো খাতায় বারবার, স্মল ওয়াই প্রচ্ছন্ন না কিন্তু ভাইয়া, ক্যাপিটাল ওয়াই এখানে প্রচ্ছন্ন জিন। তাহলে ক্যাপিটাল ওয়াই যেহেতু প্রচ্ছন্ন জিন, তাই তাকে যদি বিষ তৈরি করতে হয় তাকে দুবার উপস্থিত থাকতে হবে। যেমন ওই যে ওয়ালটনের ফোন তখনই প্রকাশ পায় যখন সে দুইটা থাকে, ডান পকেটে ওয়ালটন বাম পকেটে ওয়ালটন, বাধ্য হয়ে বেচারা পাবলিককে ওয়ালটনের ফোনই দেখায় বেড়ায়। এখানেও খেয়াল করো ভাইয়া বিষ তৈরির ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই কিন্তু প্রচ্ছন্ন জিন হয়ে গেছে, তাহলে সে তখনই প্রকাশ পাবে যখন ক্যাপিটাল ওয়াই দুইবার থাকবে। তাই দেখো প্রথম সিনারিওতে আমার ক্যাপিটাল ওয়াই আছে কয়বার? দুইবার, তাহলে এখানে বিষ তৈরি হবে। এখানে খেয়াল করো ক্যাপিটাল ওয়াই কয়টা আছে? একটা আছে। এখন ক্যাপিটাল ওয়াই তো প্রচ্ছন্ন জিন, বিষ তৈরির সময় কিন্তু এ প্রচ্ছন্ন হয়ে গেছে, তাই ও কোনো কাজ করতে পারবে না এবং বিষ তৈরি হবে না। তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে ভাই ক্যাপিটাল ওয়াই কয়বার আছে? একবার। এখন যেহেতু ক্যাপিটাল ওয়াই একটা প্রচ্ছন্ন জিন বিষ তৈরির ক্ষেত্রে, তাই সে কাজ করতে পারবে না। চতুর্থ ক্ষেত্রে দেখো দুইটাই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই দুইটা থাকতে হবে আমার, এখানে তো একটাও নাই, তাই এখানেও বিষ তৈরি হবে না। তাহলে ভাই আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যদি ক্যাপিটাল ওয়াই কম্বিনেশন থাকে তাহলে বিষ তৈরি হয় এবং ইঁদুরের বাচ্চাটা মারা যায়। তাহলে আসো তোমাদের যেটা খুব আরাধ্য জিনিস সেটা হচ্ছে চেকার বোর্ড। আমি চেকার বোর্ডের মাধ্যমে জিনিসটার ফয়সালা করি। চেকার বোর্ড, তাহলে দেখো এখানে চেকার বোর্ডে আমি একটা বাবা হলুদ বাবা নেই, একটা হলুদ মা নেই, না হলুদ বাবা হলুদ মা, হ্যাঁ হলুদ বাবা হলুদ মা। তাহলে হলুদ বাবা হবে কিরকম? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখন ভাইয়া তোমরা প্রশ্ন করতেই পারো, আমি তো অফলাইনে শত শতবার এগুলো পড়িয়েছি, তোমরা কি কোয়েশ্চেন করো না করো আমার মুখস্থ হয়ে গেছে। তো দেখো তোমরা প্রশ্ন করতে পারো ভাই এখানে দুইটাই ক্যাপিটাল ওয়াই নিলেন না কেন? কেন এটা নিলেন? এটা তো নেওয়া যাইতো না ভাই, এটা নেওয়া যাইতো না। কারণ দেখো এটা যেই বাচ্চার মধ্যে থাকবে সেই বাচ্চা তো মারাই যাবে ছোটবেলায় বা মায়ের পেটে, ওর তো আর বাবা হওয়ার বয়স হবে না, প্রজনন ক্ষমতা হওয়ার অনেক আগেই সে মারা যাবে, ইভেন মায়ের পেটেও মারা যেতে পারে। তাই ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ নিয়ে কারো পক্ষে বাবা হওয়া সম্ভব না। সেম কথা মায়ের বেলায় প্রযোজ্য, যে যেই মেয়ের জেনোটাইপ ক্যাপিটাল ওয়াই আছে তার তো বিষ তৈরি হয়ে সে নিজেই নিজেকে মেরে ফেলবে মায়ের পেটে বা জন্ম নেওয়ার কিছুদিন পর। তাই এটাও কিন্তু ভাইয়া ক্যাপিটাল ওয়াই নেওয়া যাবে না, নেওয়া যাবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কারণ এ যেহেতু শরীরের মধ্যে বিষ তৈরি করে না তাই এ বেঁচে থাকবে। এখন যদি ভাইয়া এই হলুদ ইঁদুরটার সাথে এই হলুদ ইঁদুরটার বিবাহ হয় তাহলে বাচ্চাগুলো কেমন হবে? দেখো একটা কম্বিনেশন হবে এমন, তারপরে একটা হবে এমন, একটা হবে এমন, একটা হবে এমন। তাহলে আসো চেকার বোর্ডটা সলভ করি। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই। এখানে খেয়াল করো যে বাচ্চাগুলো হবে তার মধ্যে এই বাচ্চাটা হবে হলুদ, এটাও হবে হলুদ, এই বাচ্চাটাও হবে হলুদ, এই বাচ্চাটা হবে অ্যাগিউটি। তার মানে দেখো এখানে তিনটা বাচ্চা হলুদ হওয়ার কথা আর একটা অ্যাগিউটি হওয়ার কথা, কিন্তু যেই বাচ্চাটার ভিতর ভাইয়া আনফরচুনেটলি দুইটা ক্যাপিটাল ওয়াই গেছে। আমি বলছি তোমাদের যে ক্যাপিটাল ওয়াই যে শুধু গায়ের বর্ণ তৈরি করে তা না, ক্যাপিটাল ওয়াই বিষ তৈরি করতে পারে। তো যেই বাচ্চাটার ভিতর দুইটা ক্যাপিটাল ওয়াই গেছে তার শরীরের ভিতর বিষ তৈরি হবে এবং বিষক্রিয়ায় এই বাচ্চাটা ভাইয়া কি হবে? এই বাচ্চাটা
মারা যাবে, এই বাচ্চাটা মারা যাবে। তাহলে বেঁচে থাকবে বাকি এই 3 জন। ঠিক আছে, যেখানে 4টা বাচ্চা হবার কথা ছিল সেখানে একটা বাচ্চা মারা যাচ্ছে, যার ফলে দেখো এই যে 3 জন বাচ্চা বেঁচে থাকতেছে তাদের মধ্যে এই 2 জন হয়েছে হলুদ আর এই একজন হয়েছে অ্যাগিউটি। তার মানে ফিনোটাইপিক রেশিওটা আমরা আলটিমেটলি কত পাচ্ছি গিয়ে 2:1। তো আমাদের মেন্ডেল মশাই বলেছিলেন, মেন্ডেল অবশ্যই কিছুই বলে নাই, কথাগুলো বলেছেন কার্ল করেন্স। কার্ল করেন্স যে সূত্রটা দিয়েছিলেন, প্রথম সূত্র, সেই সূত্র অনুযায়ী ফিনোটাইপিক রেশিওটা একটা পর্যায়ে গিয়ে 3:1 রিচ করার কথা, কিন্তু এখানে আমরা দেখতেছি যে ফিনোটাইপিক রেশিও হয়ে গেছে 2:1। যেহেতু ভাইয়া রেশিওটা ম্যাচ করে নাই, তাই আমরা লিথাল জিনকে বলতে পারি প্রথম সূত্রের একটা ব্যতিক্রম। ক্লিয়ার ভাই কনসেপ্টটা সবার কাছে? এইখানেই প্যাচটা ছিল, এই কথাটা বইয়ে সরাসরি বলে নাই, আমি তোমাদের বলে দিলাম যে ক্যাপিটাল ওয়াই জিন ও কখনো গায়ের বর্ণ নির্ধারণ করে, আবার ওই কিন্তু বিষ তৈরি করতে পারে। তবে পার্থক্য হচ্ছে গায়ের বর্ণ তৈরি করার ক্ষেত্রে সে হয়ে যায় প্রকট জিন, আর বিষ তৈরি করার সময় সে হয়ে যায় প্রচ্ছন্ন জিন। ওকে, তাহলে আমাদের লিথাল জিনের কনসেপ্ট ক্লিয়ার। এখন আমরা দেখব বইয়ের মধ্যে লিথাল জিন ছাড়াও আরো কিছু জিনের কথা বলা হয়েছে, সেমি লিথাল, সাবভাইটাল, এই জিনিসগুলো আসলে কি। তো এই একটা জিন দ্বারা মৃত্যুর সম্ভাবনা কত সেটা বোঝার জন্য 4 রকম জিনের কথা বলা হয়। একটা হচ্ছে ভাইটাল জিন। ভাইটাল জিন, ভাইটাল জিনের বিপরীতে আছে হচ্ছে একেবারে লিথাল জিন। তো ভাইয়া দেখো লিথাল মানে কি? লিথাল মানে মারণঘাতী, মানে ঘাতক জিন, যে জিন তোমাকে মেরে ফেলবে। আর ভাইটাল মানে ভাইয়া ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয়, অর্থাৎ এই জিন তোমাকে তো মারবে না, উল্টো তোমাকে বাঁচায় রাখবে। তার মানে দেখো লিথাল জিন যদি কারো বডিতে থাকে, এই লিথাল জিন দ্বারা মৃত্যুর সম্ভাবনা হচ্ছে 100%। এই জিন থাকলে সেই বাচ্চা মারা যাবে বা সেই বাচ্চা রোগে আক্রান্ত হবে, মানে এ ক্ষতি করেই ছাড়বে লিথাল জিনটা। আর ভাইটাল জিন যেটা আছে, ভাইটাল জিন তোমার কোনো ক্ষতি করবে না, উল্টা তোমাকে বাঁচা রাখার সাহায্য করবে। মানুষের শরীরে আমরা জানি প্রায় 25,000-এর মতো জিন থাকে, এই জিনের বেশিরভাগই হচ্ছে ভাইটাল জিন। এই জিনগুলো তোমাকে বিভিন্নভাবে বাঁচা রাখার চেষ্টা করছে। এখন দেখো এই লিথাল এবং ভাইটালের মধ্যে আরো 2টা টাইপ পড়ে গেছে। দেখো কিছু জিন আছে যারা সাব ভাইটালের চেয়ে একটু খারাপ, সরি, যারা ভাইটালের চেয়ে একটু খারাপ তাদেরকে বলা হয় সাব ভাইটাল জিন। সাব ভাইটাল। আবার কিছু জিন আছে যারা লিথালের থেকে একটু ভালো, তাদেরকে বলা হয় সেমি লিথাল। আমরা বলি না ফাইনালের আগে সেমিফাইনাল। সেমিফাইনাল মানে কি? পুরোপুরি ফাইনাল না। একই রকম সেমি লিথাল মানে পুরোপুরি লিথাল না, অর্থাৎ ও থাকলে তোমার মৃত্যুর সম্ভাবনা বা রোগ হবার সম্ভাবনা 100% না, তাহলে কত সম্ভাবনা হচ্ছে? 50% এর বেশি। অর্থাৎ দেখো একটা জিন, সেটা তোমাকে মেরে ফেলার বা তোমার দেহে রোগ তৈরি করার সম্ভাবনা ধরো 60%, 70%, 80%, কিন্তু 100% না, তখন সেটাকে বলা হয় সেমিলিথাল জিন। ওকে, আর যদি এমন হয় যে না ওই জিনটা থাকলে তোমার মৃত্যু হবে বা রোগে আক্রান্ত হবাই তুমি, তাহলে সেটাকে পুরোপুরি লিথাল জিন বলা হয়। আবার দেখো ভাইটাল জিন মানে কি? ভাইটাল জিন মানে সেই জিন তো কখনোই তোমার কোনো ক্ষতি করবে না, সেই জিন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু যারা সাব ভাইটাল আছে, সাব, যেমন দেখো ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচে হচ্ছে কি? সাব ইন্সপেক্টর। একই রকম দেখো ভাইটাল, ভাইটালের নিচে হচ্ছে সাব ভাইটাল। তো সাব ভাইটাল কিন্তু ভাইটালের মতো অত ভালো না, ও তোমাকে মেরেও ফেলতে পারে, তবে তোমাকে মেরে ফেলার সম্ভাবনা বা তোমার দেহে রোগ তৈরির সম্ভাবনা অত বেশি না, এটা হয় 50%-এর চেয়ে কম। ওকে, অর্থাৎ মনে করো 20%, 30% চান্স আছে যে একটা জিন আছে, জিন এক্স, ওই জিন থাকলে মারা যাওয়ার সম্ভাবনা 25%, তাহলে আমরা জিন এক্স কে বলবো হচ্ছে সাব ভাইটাল জিন। আবার মনে করো আরেকটা জিন আছে, জিন ডাব্লিউ, জিন ডাব্লিউ থাকলে মনে করো মারা যাওয়ার সম্ভাবনা 75%, তখন আমরা তাকে বলবো সেমি লিথাল জিন।
আর যদি কোনো জিন দ্বারা মৃত্যুর সম্ভাবনা 100% হয় তাহলে ফুললি লিথাল, আর যদি 0% হয় তাহলে ভাইটাল। তো আমাদের বইয়ে একটা এক্সাম্পলও দেওয়া আছে সাবভাইটাল জিনের, ড্রসোফিলা মাছির লুপ্ত প্রায় ডানা। ড্রসোফিলা মাছির ডানা যে লুপ্ত হয়ে যায়, প্রায় লুপ্ত প্রায় ডানা, এটার পিছনে সাবভাইটাল, সম্ভবত সাবভাইটালই লেখা আছে, আমার ইনফরমেশন বেশি মনে থাকে না। ড্রসোফিলা মাছির লুপ্ত প্রায় ডানার পিছনে সাবভাইটাল জিন দায়ী। ওকে, তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? ভাইটাল জিন কি, সাবভাইটাল জিন কি, সেমিলিথাল জিন কি, লিথাল জিন কি, আশা করি সবার কাছে ক্লিয়ার নাকি? ওকে, আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে লিথাল জিন জাতীয় ডিজিজের ক্লাসিফিকেশনে। একটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, আর একটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। তো দেখো ভাই, লিথাল জিন যেগুলো আছে, আমি ধরলাম লিথাল জিনকে এল দ্বারা প্রকাশ করলাম, এল এল হ্যাঁ, এল দ্বারা। এল, হ্যাঁ, দেখা যাচ্ছে আশা করি পুরোটা। হ্যাঁ, এই তো এসে গেছে। তো খেয়াল করো, আমি ক্যাপিটাল এল স্মল এল এভাবে দেখাইছি। রিসেসিভ মানে কি? রিসেসিভ মানে হচ্ছে সেই জিনটা যদি তোমার রোগ প্রকাশ করতে চায় তাকে কয়বার থাকতে হবে? 2 বার থাকতে হবে। রিসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন জিন যদি রোগ প্রকাশ করতে চায় তাকে 2 বার থাকতে হবে। তাহলে খেয়াল করো, এখানে ক্যাপিটাল এলই কিন্তু লিথাল জিন, স্মল এল ডাজন্ট ম্যাটার টু আস। ক্যাপিটাল এল যদি 2 বার থাকে তাহলে রোগ হবে, এখানে রোগটা হবে। আর ক্যাপিটাল এল যদি 1 বার থাকে কোনো লাভ নাই, এগুলোর ক্ষেত্রে কিন্তু রোগ হবে না। তো রোগ হবে শুধুমাত্র কোনটা ভাইয়া? ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল, বাকি কোনো কম্বিনেশনে রোগটা হবে না। তাই এটাকে বলা অটোসোমাল রিসেসিভ। রিসেসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন। অটোজোমাল কেন বলতেছে? কারণ এই জিনটা অটোজোমে আছে, সেক্স ক্রোমোজোমে নাই। আমরা জানি না আমাদের দেহে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো ওই 22 জোড়া অটোজোমের মধ্যেই জিনটা উপস্থিত, তাই বলা হচ্ছে অটোজোমাল। আর রিসেসিভ বলা হচ্ছে কারণ এটা প্রচ্ছন্ন, ওয়ালটন ফোনের মতো। যদি ওকে প্রকাশ পাইতে হয় 2 বার থাকতে হবে। পক্ষান্তরে অটোজোমাল ডমিনেন্টে আসো। ডমিনেন্ট মানে হচ্ছে ভাইয়া প্রকট, আর অটোজোমাল বলেছে কারণ এই জিনটাও ভাইয়া অটোজোমে অবস্থান করতেছে। এখন প্রকট জিনের বেলায় আমরা জানি আইফোন একটা থাকলেই দেখায় বেলাবা সবাইকে, 2টা থাকার প্রয়োজন নাই। এখানে ভাই লিথাল জিনটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এবং সে রোগ সৃষ্টির সময় প্রকট জিন হিসেবেই কাজ করে, প্রচ্ছন্ন হিসেবে কাজ করে না। এখানে দেখো জিনটা ক্যাপিটাল এল প্রচ্ছন্ন জিন হিসেবে কাজ করেছে, এইখানে ক্যাপিটাল এল প্রকট জিন হিসেবেই কাজ করবে, তাই একটা থাকাই যথেষ্ট। এখানেও ভাইয়া রোগ পাবা, এখানেও একটা জিন আছে রোগ পাবা, এখানেও একটা জিন আছে রোগ পাবা, বাট এখানে যেহেতু জিন নাই রোগটা পাবা না। তাহলে দেখো 4টার ক্ষেত্রে 3 বারই রোগটা তৈরি হয়ে যাবে, আর এখানে 4 বারের মধ্যে মাত্র 1 বার রোগটা হতে পারে। বুঝছি ভাইয়া জিনিসটা? যে দেখো অটোজোমাল রিসেসিভের সময় ক্যাপিটাল এল মানে লেথাল জিনটা প্রচ্ছন্ন জিন হিসেবে থাকবে, তাই ওকে 2 বার উপস্থিত থাকতে হচ্ছে। কিন্তু অটোজোমাল ডমিনেন্টের বেলায় ক্যাপিটাল এলটা প্রচ্ছন্ন জিন হিসেবে থাকবে, তাই ওকে 1 বার উপস্থিত, বুঝতেছো? ডমিনেন্টের বেলা প্রকট হিসেবে থাকবে, তাই 2 বারই উপস্থিত থাকতে হবে। ওকে, দেখো আমাদের বইয়ে টোটাল 6টা লিথাল জিন জাতীয় রোগের কথা বলা হয়েছে, একটু আলোচনা করি একটা একটা করে। থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে রক্তের একটা রোগ। থ্যালাসা শব্দের অর্থ হচ্ছে সাগর। তো এখানে সাগর বলতে বোঝানো হয়েছে ভূমধ্য সাগরকে। ভূমধ্য সাগরের আশেপাশে যেসব দেশ আছে, যেমন ইতালি, তুরস্ক, লিবিয়া, স্পেন, এইসব দেশে এই থ্যালাসেমিয়া রোগটা প্রথম দেখা গিয়েছিল, তাই ওই এলাকার নাম অনুযায়ী নামটা হয়েছে থ্যালাসেমিয়া। এমিয়া মানে হচ্ছে রক্ত। তো রক্তের একটা রোগ যেটা ভূমধ্য সাগরের আশেপাশের দেশগুলো দেখা যেত, সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া হলে কি হয়? আমরা জানি আমাদের আরবিসিতে 4টা হিমোগ্লোবিন চেন থাকে, 2টা আলফা চেন আর 2টা বিটা চেন। হিমোগ্লোবিন কিন্তু ভাইয়া একটা টেট্রামার, তোমরা জানো হয়তো যে 4টা গ্লোবিন চেইন থাকে, 2টা আলফা 2টা বিটা। তো যদি এই চেনগুলো ঠিক মতো তৈরি না হয়, সেই রোগটাকে আমরা বলি থ্যালাসেমিয়া।
যদি দেখা যায় আলফা চেইন তৈরি হওয়ার সময় কোনো সমস্যা হচ্ছে, বলা হয় আলফা থ্যালাসেমিয়া। যদি বিটা চেইন তৈরি হওয়ার সময় সমস্যা হয় তাহলে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। তো যদি কারো আলফা বা বিটা চেইনের মধ্যে ঝামেলা থাকে তাহলে তার আরবিসির যে আয়ুকাল, লাইফ স্প্যান 120 দিন, সেটা অনেক কমে যায়, যার ফলে তার শরীরে রক্ত কম থাকে। এটা হচ্ছে থ্যালাসেমিয়া, তাকে নিয়মিত রক্ত নিতে হয়। এরকম একটা রোগ হচ্ছে ভাই সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াতে আরবিসির শেপটা অনেকটা সিকলের মতো হয়ে যায়। আমরা জানি আরবিসির আকৃতি দ্বি অবতল হবার কথা, কিন্তু এখানে আরবিসির আকৃতি অনেকটা শিকলের মতো হয়ে গেছে। এটাও ভাইয়া রক্তের রোগ। এবং এখানে হচ্ছে কি, দেখো অ্যানিমিয়া মানে রক্তের রোগ। এখানে হচ্ছে কি, এখানে আরবিসির যে লাইফ স্প্যান 120 দিন থাকার কথা সেটা কমে 20-30 দিন হয়ে যায়। যার ফলে দেখো আমাদের শরীরকে আল্লাহ ডিজাইন করছে যে 4 মাস পর পর পুরাতন রক্ত সরে গিয়ে নতুন রক্ত দ্বারা রিপ্লেস হবে। কিন্তু এখানে হইতেছে কি, এখানে 15-20 দিন পর পরই পুরাতন রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, আর নতুন রক্ত তো 4 মাস পরে তৈরি হবে। যার ফলে টার্ন ওভারটা ঠিক মতো মেনটেন হচ্ছে না এবং শরীরের রক্ত অনেক কমে যাচ্ছে। তো এই সিকল সেল অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া দুইটাতেই মানুষের শরীরে আরবিসি কমে যায় এবং দুইটাই অটোজোমাল রিসেসিভ। সিস্টিক ফাইব্রোসিস খুব কঠিন একটা রোগ, সিস্টিক ফাইব্রোসিস। এই রোগটার কথা তোমরা আরেকটা অধ্যায়ে পড়ছো প্রাণী বিজ্ঞানের, যদি কারো মনে পড়ে কমেন্টে লেখো তো ভাইয়া যে সিস্টিক ফাইব্রোসিস রোগটার নাম আরেকটা অধ্যায়ে পড়ছো। যদি কারো মনে পড়ে কমেন্টে লিখো, না লিখতে পারলে আমি বলে দিচ্ছি, সময় দিলাম আধা মিনিট, একটু মনে করে লিখো। এটা পড়ছো তোমরা পঞ্চম অধ্যায়ে শ্বসনতন্ত্রে, ওই যে সাইনোসাইটিসের একটা কারণ হিসেবে লেখা ছিল সিস্টিক ফাইব্রোসিস। তো এই রোগটা কিন্তু অনেক জটিল একটা রোগ। এটাও একটা জেনেটিক ডিজিজ। এটার কোনো কিওর নাই, মানে কোনো প্রতিকার নাই। চিকিৎসা আছে বাট প্রতিকার নাই। এই রোগে মানুষের কোষের ভিতর ক্লোরিন মানে ক্লোরাইড যাওয়া আসা করার কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলে ডিফেক্ট হয় এবং যাতে করে দেখা যায় তার শরীর থেকে যতগুলো রস খরিত হচ্ছে সেই রসগুলা অনেক আঠালো হয়ে গেছে, স্টিকি হয়ে গেছে। যেমন লালা রস, পাচক রস, বীর্য রস, যা যা আছে আর কি রস শরীরের মধ্যে, এরা অনেক আঠালো হয়ে যায় এবং আঠালো হলে এই রসটা ঠিক মতো নড়াচড়া করতে চায় না। সিম্পল একটা ব্যাপার যে সান্দ্রতা বেড়ে যায় বা সামথিং, সেই জন্য ঠিক মতো নড়াচড়া করতে চায় না, যার ফলে রসগুলো বিভিন্ন নলে আটকে যায় এবং সেই নলের কার্যক্রম ব্যাহত হয় এবং এটা খুব কঠিন। তুমি চিন্তা করো যদি তোমার লালাটা অনেক বেশি আঠালো হইতো, তুমি ঠিক মতো খাবার গিলতে পারতা না, খাবার গলায় আটকে যেত বিভিন্ন জায়গায়। এইরকম বিভিন্ন সমস্যায় কিন্তু লোকটা ভুগতে থাকে এবং ভুগতে ভুগতে 30-35 বছরের মধ্যেই মারা যায় এবং এই রোগের কোনো প্রতিকার নেই। যদি কারো সিস্টিক ফাইব্রোসিস নিয়ে জন্ম হয়, সেই রোগে ভুগতে ভুগতেই তাকে একটা সময় মারা যেতে হবে। হয়তো আমরা চিকিৎসা করে তার আয়ুকাল 5-10 বছর বাঁচাতে পারবো। বাংলাদেশে এই রোগটা অনেক রেয়ার। আমি আমার মেডিকেল লাইফে সারা জীবনে জাস্ট একটা রোগী দেখছি সিস্টিক ফাইব্রোসিসের। কনজেনিটাল ইকথিওসিস। কনজেনিটাল শব্দের অর্থ কি? কনজেনিটাল শব্দের অর্থ ভাই মনে রাখবা জন্মগত, মানে এটা জন্মগত, জন্মই নিয়েছে সেই হিসেবে। ইকথিও, ইকথিও মানে কি কে বলতে পারবে? পারতে হবে। ইকথিও মিনিং তোমরা পড়ছো, এটাও আমি তোমাদের সুযোগ দিচ্ছি আধা মিনিট, তোমরা কমেন্টে লিখো যে ইকথিও এই শব্দটা কোন অধ্যায়ে পড়ছো তোমরা? ইকথিস এরকম পড়ছো না? ইকথিস, ইকথিস কোথায় পড়ছো? ইকথিস, ইকথিস কোথায় পড়ছো? কন্ড্রিকথিস, অস্টিকথিস পড়ছো না প্রথম অধ্যায়ে, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস? কন্ড্রিকথিস, অস্টিকথিস। এই ইকথিস মানে হচ্ছে মাছ। কন্ড্রিকথিস মানে তরুণাস্থিময় মাছ, অস্টিকথিস মানে অস্থিময় মাছ। তো কনজেনিটাল ইকথিওসিস মানে হচ্ছে এমন কিছু মানুষ পৃথিবীতে জন্ম নেয় যাদের জন্মানোর পরে দেখা যায় গায়ের চামড়াটা দেখতে মানুষের চামড়ার মতো না, দেখতে মাছের চামড়ার মতো এবং অনেকটা সিলভার কালার। মানুষের পেট থেকে বের হয়েছে কিন্তু চামড়া মানুষের মতো না, দেখতে মাছের মতো চামড়া। অর্থাৎ মাছের যে গায়ের চামড়া বা আইসগুলো সিলভার কালারের হয়, তারও গায়ের আইস বা তার গায়ের চামড়াটা হচ্ছে সিলভার কালারের জন্মগতভাবে। এটাকে বলা হয় কনজেনিটাল ইকথিওসিস। জন্মগতভাবেই বডির চামড়া মাছের কালারের, সিলভার কালারের।
তাই বলা হয় কনজেনিটাল ইকথিওসিস। আমি আমার জীবনে কনজেনিটাল ইকথিওসিসের কোনো রোগী দেখিনি, কারণ এরা জন্ম নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আসলে মারা যায় এই বাচ্চাগুলো। তো এখন বাংলাদেশের অমুক জায়গায় একটা কনজেনিটাল ইকথিওসিসের পেশেন্ট মনে করো জন্ম নিচ্ছে, আমি ঢাকা থেকে গিয়ে তাকে দেখতে দেখতেই হয়তো সে মারা যাবে। সেই জন্য এটা আমি কখনো দেখতে পাইনি, বাট বুঝতে পারছো যে হলে আসলে বাঁচে না তারা। মানুষের চামড়া অনেক ইম্পর্টেন্ট, চামড়া আমাদেরকে অনেক অনেক রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করে, বুঝতে পারছো? এই জন্য যদি মানুষের চামড়া মানুষের মতো না হয়ে মাছের মতো হয়, সেটা কয়েক ঘন্টার মধ্যেই সেই বাচ্চাটা মারা যায়। আচ্ছা, এরপরে আসতে ভাই রেটিনোব্লাস্টোমা। এরা কিন্তু ভাই অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ, রেটিনোব্লাস্টোমা আর ব্র্যাকিফ্যালাঞ্জি। রেটিনা ভাইয়া কই থাকে? রেটিনা কি ফার্ম গেটে থাকে? রেটিনা থাকে হচ্ছে আমাদের চোখে, আমাদের চোখের একেবারে পিছনে রেটিনা থাকে, মানে বুঝতে চোখের ভিতরে রেটিনা থাকে আর কি। তো এই রেটিনায় একটা ম্যালিগন্যান্ট টিউমার হয় রেটিনার মধ্যে, এটা ইউজুয়ালি ছোট বাচ্চাদের হয়, 4-5 বছরের বাচ্চাদের এটা হয় রেটিনোব্লাস্টোমা। এই টিউমারটা চোখের মধ্যে হয় আর কি। এটা একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। এটার কিন্তু ভাইয়া চিকিৎসা আছে, এটা কিউর করা যায়, মানে টিউমারটা কেটে ফেলা যায়, ফেললে কিন্তু বাচ্চা বেঁচে থাকে। তো যাই হোক, এই হচ্ছে রেটিনোব্লাস্টোমা, এটা অটোজোমাল ডমিনেন্ট, অর্থাৎ এখানে লিথাল জিনটা মাত্র একবার উপস্থিত থাকলেই রোগটা দেখা দিবে, কারণ এখানে লিথাল জিনটা অনেক স্ট্রং, প্রকট, আইফোনের মতো, একবার থাকলেই প্রকাশ পেয়ে যায়। শেষে আসছে ভাইয়া ব্রাকিফ্যালাঞ্জি। ব্রাকি শব্দের অর্থ হচ্ছে খাটো, আর ফ্যালাঞ্জি বা ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আঙ্গুল, তোমরা জানো, খাটো আঙ্গুল। তাহলে এই রোগে আক্রান্ত লোকেদের কি হবে ভাইয়া? আঙ্গুল খাটো হবে। তো বলতে পারো আঙ্গুলটা আবার খাটো হবে মানে খাটো কোন প্যাটার্নে হবে? হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি, যে দেখো এই যে ভাইয়া আঙ্গুলগুলো, মানুষের আঙ্গুলের কিন্তু একটা রেগুলার একটা প্যাটার্ন আছে, যে দেখো আস্তে আস্তে বড় হয়ে আবার এইভাবে সুন্দর মতো ছোট হয়ে আসতেছে, সবার আঙ্গুলের একটা প্যাটার্ন আছে। কিন্তু ব্রাকিফ্যালাঞ্জি হলে যেটা হবে, দেখা যাবে হঠাৎ করে, ব্রাকি মানে খাটো, হঠাৎ করে দুইটা বা একটা আঙ্গুল অনেক বেশি খাটো, অর্থাৎ মনে করো এই আঙ্গুলটা একেবারে খাটো, এটাও একেবারে খাটো। এটা কি দেখলে একটু ভাই তোমার কাছে উইয়ার্ড লাগতেছে না? এটা কি রেগুলার প্যাটার্ন? আমাদের ফিঙ্গারের সাইজের রেগুলার প্যাটার্ন কি এরকম ভাইয়া? এরকম এরকম হওয়ার কথা ছিল না, সুন্দর, বাট দেখো প্যাটার্নটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এই যে ভাই হঠাৎ করে দুইটা বা একটা আঙ্গুল খাটো হয়ে যাওয়া, এটাকে বলা হয় ব্রাকিফ্যালাঞ্জি। ব্রাকি মানে খাটো, ফ্যালাঞ্জি মানে হচ্ছে আঙ্গুল। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমাদের অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। তো যাই হোক ভাইয়া, আমি সবগুলা টপিক যেগুলো বইয়ে মেনশন করা আছে, একেবারে লিথাল জিনের কনসেপ্ট, জিনের প্রকারভেদ এবং বিভিন্ন রোগের এক্সাম্পল তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো, এবং কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। থ্যাংক ইউ সবাইকে।